পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের এক নয় একাধিক চুক্তিভিত্তিক অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার জাহির আব্বাস। তমলুক কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় অভিযুক্তকে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের একজন নয় একাধিক চুক্তিভিত্তিক অস্থায়ী মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত জাহির আব্বাস খানের বিরুদ্ধে পাঁশকুড়া থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশের হাতে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত জাহির আব্বাসকে। মঙ্গলবার তমলুক কোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় অভিযুক্ত জাহির আব্বাসকে। এই সুপারের বদলি চাই, বদলি চাই, বদলি চাই। জাহির আব্বাসের মৃত্যু চাই, মৃত্যু চাই, মৃত্যু চাই। ফাঁসি চাই, ও ফাঁসি চাই। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। শুনি না ফাঁসি হবে। চাই, বদলি চাই, বদলি চাই। আরজি কলের পরে মেয়েরা আর কাউকে বিশ্বাস আমি বাড়ি যাব তো লাঞ্চ করতে। এবার বলি আরজি কলের পরে সুপার যদি এইভাবে করে চেষ্টা করব, তাই জন্য তারা হচ্ছে ভিডিও নিয়ে ডাইরেক্ট সুপার সাহেব তারা আইসি মেয়েদের মনে একটা ভয় তো থেকেই যায়। আমাদের সরকারের দেখেন ওর হাজবেন্ডকে মেরে দেবে বলছে, বুঝতে পারছেন? আমাদের সরকারের গায়ে কালি ছিটানো হবে। বল এখানে বরদাস্ত করা যাবে হবে দেখো সামনে ইলেকশন, সোজা কথা। এটা তো আমি তো এখনো কোনো শুনিনি কোনো পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত বলে, আমি জানি না। আপনারা তো সেটা তো নয়, সেটাই তো আপনারা তো সেটা কোনদিন একটা মিটিং এর ফটো আমরা কোনো দলের সঙ্গে যুক্ত নয় এবং দলের সঙ্গে যুক্ত থাকলে যে দোষ করবে শাস্তি পাবে। কিন্তু ঘুরে ফিরে আপনি অস্বীকার করতে পারবেন না দোষটা তৃণমূলে দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ সেটা তো নিশ্চয়। কিছু হলে ওর সঙ্গে বিজেপির নেতাদেরও ঠিক আছে, ওকে বিজেপির নেতারাই এই ঘটনাগুলো জানতাম। আমরা এখান থেকে আমার এখান থেকে সুপার চাই না, এই সুপারকে এখান থেকে পোস্টিং অন্য জায়গায় করে দিন, আমাদের চাই না। সুপারের বিরুদ্ধে বলতে সুপার স্যার আমাদের কিছু হেল্প করছে না, জেনেও জানছে না, বলে সব জানি সব জেনেই জানছে না। আমার সবাই একই স্টাফ যে ওখান থেকে চেঞ্জ করো সুপারকে, আমরা এটা চাই না। আর আমাদের উপর প্রচুর অত্যাচার হয়, এখানে প্রচুর অত্যাচার হয়। হ্যাঁ, আমার 18 মাসের যে 18 মাস কাজ করছি তার পিএফ টাকাও আমাদের ঢুকে গেছে, টাকাই পাচ্ছি না আমরা কত বেতন পাই। একদিন কাজে না আসলে বলো তোমাদেরকে 10 দিন আসতে হবে না, আপসেন এখান থেকে চলে যাও, গানে লাত মেরে খেতে দিব। এটা কি উচিত কোম্পানির? সব জানতো, এখানে সব জানতো। বলছি এই যে শেখ আব্বাস তার হাসপাতালে কিরকম প্রভাব রয়েছিল? ওনার এখানে দায়িত্ব ছিল সুপার, মানে একদম আমাদের হেড, ঠিক আছে, সুপার মানে একদম হেড ছিল আমাদের এখানে, কিন্তু ওই ধরনের কাজ করেছে। কীরকম? আমি ছিলাম না, আমি একটার সময় ডিউটিতে এসেছি, তখন শুনলাম তখন থানায় যেতে হবে, আমরা সবাই থানায় গেছি, এইটুকু আমি শুনেছি। তারপর সবাই থানায় গেছি আমরা সবাই, ওখানে এখন শুনলাম যে রেপ কেস, এই শুনে আমি আর জানি। উনি কার মদতে এরকম ভাবে হাসপাতালে? নিশ্চয় কিছু বড় লোকের মানে মাথায় হাত আছে, নাহলে হবে না, ও সাহস কুলাবে না। সেটা কি কোনো রাজনৈতিক দল? সেটা আমি বলতে পারবো, কোনো রাজনীতিক দল না হলে আমরা ওটা বলতে পারবো, নাম জানি না, যেটা বলতেই পারবো না। ওনাকে সুপার ভয় করতেন? সুপার ভয় করতেন কি না জানেন কি, সুপার সব জানে, যে আমাদেরকে জ্বালা যন্ত্রণা যা দিত সেটা আমরা সব জানি। এখানে সবাই কষ্ট দিত, প্রচুর কষ্ট দিত আমাদেরকে, দিনকে 10 বছর থেকে। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে 10 বছর থেকে? না, আমরা জানাই, অফিসে অ্যাসিস্ট্যান্ট সুপারকেও জানাই, কোনো ব্যবস্থা নেয় না। এই যে ধরুন ঘটনার পর থেকে সেক্ষেত্রে কি সুপারের কোনো পদক্ষেপ কীরকম দেখছেন? আমরা সবাই চাই যে আমাদের এই সুপার চাই না, সুপারকে আমাদের এখান থেকে পাল্টাতে হবে। না, গাড়ির তেল ভরে দেওয়ার ব্যাপার নেই, ব্যাপার হচ্ছে ওনার এত ব্যবসা ছিল, গাড়ি দিতে পারতেন না, সেক্ষেত্রে আমি আমার পার্সোনাল ভেহিকেল নিয়ে আসি এবং সেটার যা সরকারি চার্জ হয় সেটুকু অফিস থেকে আমি ক্লেম করি। ওনার সঙ্গে তো কোনো ব্যাপার নেই, উনি গাড়ি না দিতে পারলে তো আমাকে তো গাড়ি হায়ার করতেই হবে, এইটুকুই। গাড়ির তেল কেন ভরে দেবে? ওনাকে প্রমাণ দিতে বলুন। এইসব কোনো জালিয়াতির সঙ্গে ওরা এখন মাথা গরম করে কী সব বলছে জানি না, আপনি জিজ্ঞেস করতে বলুন যে এরকম কোনো ব্যাপার আছে কি না। একাধিক ধর্ষণ ঘটেছে এই হাসপাতালে, সেটা তো আমি কালকে নিউজ বাইটে দেখলাম এবং অভিযুক্তও বললেন, কিন্তু এর আগে তো কোনো সময় কেউ আমাকে জানায়নি। আপনি তো হসপিটালের সুপারিনটেন্ডেন্ট, আপনি সর্বোচ্চ পদে রয়েছেন, আপনি জানেন না আপনার হাসপাতালে এত কাণ্ড ঘটে যাচ্ছে, সরকারি হাসপাতাল নিরাপত্তা কোথায়? ছুটির দিনে দেখুন, রবিবার যদি আমরা ওদের ভরসায় থাকি, ওরাই তো আমাদের সিকিউরিটি গার্ড, রিলায়েবল ফেসিলিটি আমাদের সিকিউরিটি গার্ড ওয়ার্ড বয় প্রোভাইড করে, স্ক্যাভেঞ্জার। আমাদের সিস্টাররা, আমাদের ডক্টররা ওনার ভরসায় থাকেন
এবার ওনারা যদি এরকম ঘটনা ঘটেন, আমরাই তো এখন নিরাপত্তাহীনতায় আছি। আমার স্টাফ নার্সরা বলছে আমরা স্যার কী করে থাকবো, ওরাই তো আমাদের সিকিউরিটি, আমরা তো ওদের ভরসায় থাকি। দীর্ঘদিন ধরে হয়ে আসছে, দীর্ঘদিন ধরে আমি কালকে তো তাই শুনলাম যে এরকম নাকি উনি অত্যাচার দীর্ঘদিন ধরে করছেন, এবং এরকম তো যদি করে থাকেন ওনার সর্বোচ্চ শাস্তি আমি সরকারের কাছে, এই পুলিশের কাছে দাবি করব। এবং আমি কালকে আইসি সাহেবকে জানিয়েওছি যে আপনি ইমিডিয়েট অ্যাকশন নিন, আমার এরকম এমপ্লয়ির সঙ্গে নাকি এরকম ঘটনা ঘটেছে, এবং বলার সাথে সাথেই উনি অ্যারেস্ট করেছেন। বিক্ষোভকারীদের দাবি এই হাসপাতালের রূপ দখল করেছিল। হ্যাঁ, তা তো বলছে। এবারে অ্যাসিস্ট্যান্ট সুপার তো আমাকে কখনো এরকম জানায়নি যে ওনার পার্সোনাল রুম আছে। যেটুকু জানি ওনাদের জন্য চেঞ্জিং রুম দেওয়া থাকে, যেহেতু ফিমেল স্টাফ মেল স্টাফরা আছে, বাইরের ড্রেস পরে আসে, হসপিটালের কোম্পানি ড্রেস চেঞ্জ করার জন্য ওদের চেঞ্জিং রুম দেওয়া থাকে। পার্সোনাল কোনো রুম কাউকে দেওয়া আছে বলে আমার জানা নেই। আপনি সুপার, আপনার নজর এড়িয়ে এত কাণ্ড ঘটে যাচ্ছে, দায়টা তো আপনারই। দায় যদি আমার ঘাড়ে আসবে, যতটা আসে, যা শাস্তি হয় হবে। কারণ আমরা তো দেখুন, ওদের ভরসায় হসপিটাল থাকে, হসপিটাল আমাদের ভরসায় থাকে না। হসপিটালের সিকিউরিটি ওদের ভরসাতেই তো আমরা থাকি। দায় নিচ্ছেন তাহলে? দায় বলতে, যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটা বিচার হবে, ইনভেস্টিগেশন করবেন। যদি আমার কিছু ভুল থাকে ধরা পড়লে, আমি দেখুন, বাড়ির যে হেড তার তো দায় হবে। আমার হসপিটালে একটা এত খারাপ ঘটনা ঘটে গেল, আমার তো অবশ্যই খারাপ লাগছে। আমার একটা এমপ্লয়ির সঙ্গে এরকম ঘটনা ঘটেছে, আমার খারাপ লাগবে না? এবার হ্যাঁ, রেকর্ডিং নিয়ে ঝামেলা হয়েছিল, ওদের কোম্পানিকে জানানো হয়েছিল, ওদের কোম্পানির ম্যানেজার এসে সেটা সলভও করে গেছেন। ওদের সঙ্গে কথা বলে ওখানে ক্ষমা চাওয়া চাই বা ওনাদের যা বক্তব্য ওনারা করে গেছেন। এটা তো আমার পারভিউর মধ্যে নেই। আমার স্টাফ হলে আমি করতাম, কোম্পানিকে জানিয়েছিলাম, কোম্পানি এসে ওদের সঙ্গে কথা বলেছিল, মিটিং করেছিল। কোম্পানির কর্মী যারা এখানে কাজ করছে তাদের এত প্রতিপত্তি কিসের? এত প্রভাব কিসের? কি বললেন? এই একজন তো কোম্পানির স্টাফ এখানে কাজ করতো, এত প্রভাব প্রতিপত্তি খাটালো আপনাকে? উনি তো এখানে বিভিন্ন রকম অ্যাম্বুলেন্স ওর পরিষেবা আছে, মাতৃযান আছে, এবং উনি ফেসিলিটি ম্যানেজার। পুরো 133 জনকে উনিই কন্ট্রোল করতেন, এবং কোম্পানির বিশেষ দলের কি প্রতিনিধিত্ব করতো? না, সেটা আমি বলতে পারছি না। অভিযুক্ত নাকি আপনাকে কন্ট্রোল করতো? আপনাকে ভয় দেখাতো, আপনাকেই কন্ট্রোল করতো? না, ভয় দেখাবার কিছু নেই। ওনার একটা তো প্রভাব ছিলই, সেটা অস্বীকার করার জায়গা নেই। সেটা আমি জানি না, উনি এখানে প্রভাবশালী অবশ্যই ছিলেন। কিসের প্রভাব? সেটা তো আপনি বলছেন প্রভাবশালী ছিলেন, কিসের প্রভাব? ওনার প্রভাব বলতে, এখানে উনি কাজ করতেন, ফ্যাসিলিটি ম্যানেজার 133 জনকে দেখছে, বিভিন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা ছিল, মাতৃযান ছিল, এবং অফিস ভেহিকেলটা ওনারই ছিল। আমাদের উপরে তো ডিরেক্ট কোনো অত্যাচার বা কোনো অসম্মান কখনো করেননি উনি। যতবার ওনাদের এমপ্লয়িরা আমাকে জানিয়েছে, আমি কোম্পানিকে জানিয়েছি যে আপনার এই এমপ্লয়ি এই করছে, আপনি এসে দেখুন বা চেঞ্জ করুন, কোম্পানিকে জানিয়েছি। আপনি বলছেন 133 জনের উপর দায়িত্ব ছিল ওনার, কিন্তু সেক্ষেত্রে পুরো হাসপাতালের দায়িত্ব আপনার। ওনার কিসের প্রভাবের কথা বলছেন? ওনার প্রভাব বলতে 133 জনকে উনি কন্ট্রোল করছেন, এটাই ওনার প্রভাব। এবং ওনার বিভিন্ন রকম বিজনেস আছে, অ্যাম্বুলেন্স বা গাড়ির ব্যবসা। যদিও তিনি অস্বীকার করেছেন সমস্ত অভিযোগ। বলা হয় তিনি চক্রান্ত করেই তাকে ফাঁসানো হয়েছে। আরেক অভিযোগকারিনী এক চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী জানান, কাজ চলে যাওয়ার ভয় দেখানো হতো তাদের, এমনকি বাইরে জানালে পরিবারের লোকেরও প্রাণনাশেরও হুমকি দেওয়া হতো। কি বলবেন? আমি অ্যাকচুয়ালি ছুটিতে ছিলাম, তো হঠাৎই শুনলাম এরকম একটা রবিবার নাকি ঘটনা ঘটেছে। আমি পরের দিন আমাকে যখন আমাদের ওই যিনি ঘটনা ঘটিয়েছেন কোম্পানির স্টাফ, তারা একটা লিখিত দেয়। লিখিত যাওয়ার পরে আমি এটা জানতে পারলাম। জানার সাথে সাথে আমি আইসি সাহেবের সঙ্গে যোগাযোগ করি, এবং ঘটনাটা ইমিডিয়েটলি এমার্জেন্সি নিয়ে এবং সিরিয়াসলি দেখতে বলি। সাথে সাথে উনি অ্যাকশান নেয়, এবং যিনি অভিযুক্ত তাকে সাথে সাথেই গ্রেপ্তার করা হয়। এটুকুই জানি। আর এরকম ঘটনা তো আমাকে আগে কেউ কখনো বলেনি, বা এরকম হচ্ছে বলে জানি না। খুবই বাজে ঘটনা। হসপিটালের মধ্যে রবিবার দিন হসপিটাল স্বভাবতই খালি থাকে এমার্জেন্সি পেশেন্ট ছাড়া, এবং ঘটনাটি যে ফ্লোরে ঘটেছে সেটা হচ্ছে ওপিডি ফ্লোর। আপনারা জানেন, ফার্স্ট ফ্লোরে ওপিডি থাকে, রবিবার ওপিডি বন্ধ থাকার জন্য খালিই থাকে। এবারে এরকম একটা ঘটনা ঘটেছে, সে তো খুবই দুঃখজনক। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যতটা স্টেপ যা নেওয়ার ইমিডিয়েট নিতে, এবং ওনারা আমাদের হেল্প করেছেন। প্রশাসন থেকে পুলিশও পাঠিয়েছে, এবং সাথে সাথে ওনাকে অ্যারেস্টও করা হয়েছে। এইটুকুই আর কি। বিরোধীদের একটা দাবি যে এই হাসপাতাল কিন্তু কি এমন প্রভাব ছিল যে তার জন্য আলাদা করে এখানে রুম দেওয়া হয়েছিল বা একটা গোটা ফ্লোর দেওয়া? না, এরকম তো কিছু আমার জানা নেই। আপনারা দেখতে পারেন 4 তলায় তো পেশেন্ট থাকে, এবং দুটো
পোর্শন তো পুরো কন্ডেম আর্টিকেল দিয়ে ব্লক আছে। ওরকম তো কোনো স্পেশাল রুম দেওয়া নেই। কোম্পানির স্টাফ ওদের যেহেতু বাড়ি থেকে ডিউটি করতে আসে 133 জন স্টাফ, তাদের জন্য প্রত্যেকটা ফ্লোরেই চেঞ্জিং রুম দেওয়া আছে। মেল ফিমেল আলাদা করে করে চেঞ্জিং রুম দেওয়া আছে, কারণ ওরা এসে সিস্টারদের মতোই ডক্টরদের মতো ড্রেস চেঞ্জ করে, ওদের স্পেসিফিক ড্রেস আছে, ড্রেস চেঞ্জ করার চেঞ্জিং রুম দেওয়া আছে। পার্সোনাল কাউকে কোনো রুম দেওয়া নেই, এরকম কোনো, এটা ভুল খবর আপনাদের কাছে আছে, এরকম কোনো রুম পার্সোনাল কাউকে দেওয়া নেই। আর যে ঘটনাটা ঘটেছে, ওদের কেমিক্যাল আসে বিভিন্ন রকমের, পলি ব্যাগ থাকে, বায়োমেডিক্যাল ওয়েস্টের ক্যারি ব্যাগ থাকে, ফিনাইল থাকে, ফ্লোর ক্লিনার থাকে, সেইগুলোর জন্য রুম দিতেই হয়, ওগুলো তো বাইরে থাকবে না। এরকমই কোনো পার্সোনাল রুম কাউকে দেওয়া নেই। আচ্ছা, ওই রুমটা কি কয়েক বছরের মধ্যে চেঞ্জ হয়েছে, অন্য জায়গায় ছিল, সেটাকে স্থানান্তরিত করে ওখানে নিয়ে যাওয়া হয়েছে? সেরকম বিভিন্ন টাইমে বিভিন্ন রকম হয়। যেমন ধরুন কোনো ডাক্তারবাবুর যদি অসুবিধা হয়, ওই ফ্লোরে অ্যাকচুয়ালি শুধু ওই রুম আছে তা না, ওই ফ্লোরে আমাদের ডাক্তারবাবুদের রেস্ট রুম যেটা, সেগুলো আছে পাশাপাশি, এবং সিকিউরিটিরাও, ব্লাড ব্যাংক আছে, ল্যাব আছে, ওই ফ্লোরেই সব আছে। এরকম ঘটনা ঘটলে যদি চেঁচামেচি কিছু হতো, অবশ্যই ডাক্তারবাবুরা প্রতিনিয়ত ওই ফ্লোর দিয়েই যায়, এবং আমাদের সিসিটিভিও আছে ওই ফ্লোরে, রুমের মধ্যে নেই, ওই ফ্লোরে আছে, এবং পাশাপাশি ডাক্তারবাবুরাও থাকেন, ওই ফ্লোরেই থাকেন। রেস্ট রুম যারা অন ডিউটি 24/7 থাকে, ওই ফ্লোরেই থাকে। অভিযুক্ত যে জাহির আব্বাস খান, তার একটা এখানে প্রভাব থাকতো রীতিমতো। সেক্ষেত্রে এই ঘটনাগুলো যে আপনিও এই ঘটনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী বলে অনেকেই বলছেন। না দেখুন, আমার কাছে যদি কেউ কোনো দিন কমপ্লেন করেছে তো বলুন, কেউ এরকম কোনো কমপ্লেন করেন যে উনি, হ্যাঁ আমার কাছে 2-1বার পড়েছে উনি কাজের চাপ দেন, উনি একটু কাজ করান বেশি, এইটুকুই আমার কাছে পড়েছে। এবং আমি কোম্পানিকে জানিয়েওছি যে কাউকে যেন বেশি চাপ না দেওয়া হয়, আর কাউকে রিল্যাক্সেশন যেন না দেওয়া হয়। ওনাদের কোম্পানির যে রিজিওনাল ম্যানেজার, তাকে জানিয়েছি। আপনি এটা ইমিডিয়েটলি দেখবেন, যখনই আমাকে যে যা জানিয়েছে ভার্বালি বা রিটেন, আমি সেটা স্টেপ নিয়েছি। এরকম কোনো ঘটনা আমার কাছে কেউ দিয়েছে বলে আমার তো মনে নেই, এবং যদি কেউ বলে থাকে সেটা সম্পূর্ণ ভুল। এরকম একটা ঘটনা শোনার পরে মানে অন্তত আমি চুপ থাকবো এরকম অন্তত আমি নয়। এটা বাকি স্টাফদের আপনারা জিজ্ঞেস করতে পারেন, কে বলছে জানি না, এরকম কোনো ব্যাপার নেই। তাদেরই তো সিকিউরিটি এজেন্সি, তাদেরই ওয়ার্ড গার্ল, তাদেরই ওয়ার্ড বয়। আমরা ইভেন আমি নিজে, আমার সিস্টার, আমার ডক্টররা তো ওদের ভরসাতেই থাকে। আমার তো বহু ফিমেল স্টাফ, লেডি স্টাফ আছে, স্টাফ নার্স আছে, আমরাই তো ওদের ভরসায় থাকি। এবার ওরাই যদি, কোম্পানির লোকই যদি হসপিটালে রক্ষক হয়ে ভক্ষকের কাজ করে, সেটা মানে আমরা তো ওনাদের ভরসাতে থাকি। আমাদের স্টাফরা কাদের ভরসায় থাকে? ওই সিকিউরিটি গার্ডেরই তো ভরসায় থাকবে। এবার তারাই যদি রাতের অন্ধকারে বা ফাঁকা জায়গায় এইসব ঘটনা ঘটায়, সেই জায়গায় তো আমরাই আতঙ্কে আছি অলরেডি, যে আমরা সেফ তো, আমার বাকি স্টাফ নার্সরা, বাকি ফিমেল স্টাফরা সেফ তো, আমরা তো এখন সেই আতঙ্কে আছি। এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা লোকাল থানাকেও জানিয়েছি সিকিউরিটি বাড়াবার জন্য। অলরেডি একটা ফাঁড়ি আছে, তাও আমরা বলেছি, কারণ যদি সিকিউরিটিরাই এইসব ঘটনা ঘটায়, তাহলে আমরা আর কার ভরসায় থাকবো? আমরা তো ওদের ভরসায় আছি। আমার স্টাফ নার্স এত মেয়ে নিয়ে আমার হসপিটাল 24 ঘন্টা থাকে, দিন রাত কাজ হচ্ছে। আমরাই তো এখন আতঙ্কে আছি যে আমার মেয়েগুলো সিকিউর তো। একটা ফাঁড়ি রয়েছে, নিচে 24 ঘন্টা ফাঁড়ি থাকে তো। এবং সেই ঘটনা যেদিন ঘটে, সেদিন আমরা কিছু জানতে পারলাম না, পুলিশকেও কিছু জানানো হলো না, এবং পাশাপাশি ডাক্তারবাবুরা ছিল, কাউকে কিছু বললো না। আমাদের জানানো উচিত ছিল, কারণ এরকম একটা সিরিয়াস ঘটনা যদি আমরা না জানি, আরও কারোর সঙ্গে হতে পারতো তো পরের দিন বা ওই দিন রাতেই। আমাদেরকে অবশ্যই জানানো উচিত ছিল যে এই ঘটনা ঘটেছে স্যার, বা পুলিশকে জানাক, নিচে তো পুলিশ ফাঁড়ি আছে। আমাদের যদি বিশ্বাস না থাকে, পুলিশকে জানানো উচিত ছিল, কারণ আমার বাকি স্টাফ নার্সরা তো এখন ভয় পাচ্ছে যে স্যার আমরা কি করে ডিউটি করবো, এই নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা তো ওদের ভরসায় ছিলাম। আমি নিজেকে যে জায়গায় দেখি, আমার মনে হয় না আমার স্টাফরা সেই ভরসাটা আমাকে করে না বলে। কারণ প্রতিনিয়ত যার যা সমস্যা হয় আমাকে জানায়, এবং আমার প্রত্যেকটা স্টাফেরকে নিয়ে একটা গ্রুপ করা আছে হোয়াটসঅ্যাপ। সেইখানে রিসেন্টলি একটা রোস্টার নিয়ে সমস্যা হয়েছিল। আমি বলেছিলাম যদি কারো কোনো ভয় থাকে আপনারা পার্সোনালি আমায় জানাবেন, ভয় পাওয়ার কিছু নেই, আমি আপনাদের সাথে আছি। এবং তারা আমাকেও যথেষ্টই ভালোবাসে, এবং এরকম ঘটনা ঘটে গেছে বলে হয়তো পরের দিন জানাবে বা কিছু। এই তো জাস্ট রবিবার ঘটেছে, সোমবার, এর আগে যদি কিছু ঘটেছে জানায়নি কেন জানি না। কারণ যে কোনো সমস্যা হলে আমায় জানাতো, এবং আমি আমার সাধ্যমতো সেগুলো সমাধান করেছি। রোস্টার নিয়ে সমস্যা হতো, জানিয়েছে, আমি সেটা ওনাদের কোম্পানিকে জানিয়েছি, কোম্পানি সেটাকে সমাধান করেছে। বা বিভিন্ন সমস্যা হলে আমি তো ওদের পাশেই থাকি, এবং ওনাদের বিভিন্ন সমস্যায় আপনারা জিজ্ঞেস করতে পারেন যে আমাকে ওরা কীভাবে
অ্যাকসেপ্ট করে, আপনারা জিজ্ঞেস করলে বুঝতে পারবেন। কোথাও কি মনে করছেন এই যে আরজি করের ঘটনার পর থেকে যে হাসপাতালের যে মেন যে সুপার তাকে বলার কোনোভাবে সাহস পেল না বা কোনোভাবে আস্থা নেই বলেই কি না বলে ডাইরেক্ট থানাতে গিয়েছিল? আমি মনে করছি না, কারণ আমাকেও তো কমপ্লেন দেওয়ার সাথে সাথেই আমি আইসি সাহেবকে বলিয়ে এটা করালাম এবং কোম্পানিকে জানিয়ে ওনাকে স্যাক করা হয়েছে, ওনার সঙ্গে সঙ্গে রাস্ট্রিকেট করানো হয়েছে এবং আইসি সাহেবকে আমি সাথে সাথে জানাই যে উনি এই জায়গায় আছে, আপনি আগে স্টেপ নিন, আমার একজন মেয়ের সঙ্গে এরকম ঘটনা ঘটিয়েছে। আমি তো প্রথম জানিয়েছি, আইসি সাহেবকে জিজ্ঞেস করতে পারেন যে ওনার প্রথম লোকেশন আপনাকে সুপার সাহেব জানিয়েছে কিনা। ব্যুরো রিপোর্ট, খবর, PCBS।